আমি আমার বেস্ট ফ্রেন্ডের মেজর ভাইয়ের প্রেমে পড়েছি। যেমন তেমন প্রেম নয়, এ এক অসুখের মতো। চোখের পাতা বুঝলে তার মুখটা ভেসে ওঠে, আর বুকের ভেতরটা অদ্ভুতভাবে ভারী হয়ে আসে। লোকটা আমার চেয়ে ঠিক 15 বছরের বড়। তার চোখে আমি সেফ বাচ্চা এক মেয়ে, অথচ আমি পড়ছি মেডিকেলের 2য় বর্ষে। তার সাথে যতবার দেখা হয়েছে ততবার সে আমায় নিজের বোনের বান্ধবী হিসেবেই কুশলাদি বিনিময় করেছেন। এদিকে আমি এ লোকটাকে মন দিয়ে বসে আছি। যখন আমার বয়স হলো, সেই 16 বছর বয়সে তাকে এক নজর দেখার পর আমার ভেতরে এক উতাল পাতাল অনুভূতি ঢেউ বয়ে যায়। মায়ের সাথে আমার বন্ধুত্ব গাঢ় করা অন্যতম কারণ তার বড় ভাই মেজর শিকদার সাহেব। তিনি ছুটিতে এলেও তাকে দেখতে বেহাইয়ার মতো ছুটে যেতাম মাহিদের বাসায়। মাহি তো দূর, স্বয়ং লোকটাও কখনো বুঝতেই পারেনি তাকে মন দিয়ে বসে আছে এক কিশোরী, যাকে আমি ভালোবাসি। লোকটার নাম রনক শিকদার। মনে মনে তাকে আমি মেজর শিকদার সম্বোধন করি। হাসের জল শান্ত লোকটা যখন কথা বলে, ইচ্ছা করে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। একটা মানুষ এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, আমার ধারণার বাইরে ছিল। তার একটা ছোট পুত্র সন্তানও আছে। হ্যাঁ, সে বিবাহিত। তার পুত্রকে জন্ম দেওয়ার ঘণ্টা 2 পর তার স্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর থেকে সে তার 4.5 বছর বয়সী পুত্রকে নিয়ে একা জীবন যাপন করেন। তার পুত্রের নাম রিশান। ছেলেটা এত মিষ্টি, আমার সাথে ওর বেশ ভালো বন্ধুত্ব। দেখলেই ছুটি এসে জড়িয়ে ধরে। রিশানের মতো লক্ষ্মী বাচ্চা আমি খুব কমই দেখেছি। আমি তেমন চঞ্চল নয়, আবার চুপচাপ স্বভাবেরও নয়। যার সাথে মিশে যায় তার সাথে লাগাতার বকবক করে চলি। তবে লোকটাকে দেখা মাত্র নার্ভাস হয়ে যায়, ঠিক মতো কথা বলতে পারি না। সরাসরি তার দিকে তাকাতেও কেমন লজ্জা করে, আরও চোখে লুকিয়ে তাকে দেখি। ভেবেছিলাম কোনো একদিন মেজর শিকদার বুঝতে পারবেন আমার কেমন অনুভূতি। সেদিন তার সামনে হৃদয়ে জমিয়ে রাখা সকল গোপন অনুভূতি মেলে ধরব, এমনটা হলো না। দিনের পর দিন এমন একটা দিনের অপেক্ষায় কাটিয়েছি বিগত 4টা বছর। অথচ আজ তার সাথে আমারই বড় বোনের বিয়ে হতে চলেছেন। তিনি আর কয়েক ঘন্টা পর আমারই আপন বোনের বর হয়ে যাবেন, আর আমি তখন সম্পর্কে হব তার শালিকা। আমার ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। না এই কথা কাউকে বলতে পারছি, না সইতে পারছি। আপু ভীষণ ভাগ্যবতী, না চাইতো সে এমন এক মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চলেছে। দরজায় ঠক ঠক শব্দে টিনা দ্রুত ডায়েরি বন্ধ করে ফেলে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেশ বেলা হয়েছে। ডায়েরিটা বালিশের নিচে রেখে গায়ের ওড়না দিয়ে চোখ মুখ মুছে নেয়। এতক্ষণ দরজায় খিল দিয়ে মনের গোপন কথাগুলো ডায়েরিতে লিখেছিল সে। গতরাতে হলুদের অনুষ্ঠানের পর কেউ ঘুমায়নি। আগত কাজিনরা তিনাকে 1 সেকেন্ডের জন্যও একা ছাড়েনি। কিছুক্ষণ পূর্বে একান্ত সময় পেয়ে নিজের রুমে এসেছিল সে। দরজা খুলতে মায়ের চিরচেনা চিন্তিত মুখ দেখতে পাই। রেডি না হয়ে এখনো বসে আছিস? কতবার সকাল থেকে বললাম, শুনিস না কেন? এদিকে বরযাত্রী তো চলে আসবে, কতদিন একা সামলাবো বলতো? মায়ের গলায় বিরক্তি কম, উষ্ণকণ্ঠ বেশি। তিনায় কিছু বলার চেষ্টা করেও পারে না, মাথা নিচু করে শুধু বলে, আসছি মা। শবনম বেগমের তাকায় মেয়ের চোখের দিকে, চোখ দুটো অস্বাভাবিক লাল। কাঁদছিলি? তিনা দ্রুত মাথা নাড়ে, না তো। নবনম বেগম দীর্ঘশ্বাস ফেলে, ভাবে বোনের বিয়ে, তাই তিনার মন খারাপ। মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। 2 মেয়ে 1 ছেলেকে কোলে পিঠে করে একা মানুষ করেছেন তিনি। আজ বড় মেয়ের বিয়ের পর বাড়িটার একাংশ ফাঁকা হয়ে যাবে। ভেতরে ভেতরে তারও ভীষণ খারাপ লাগছে। মন চেপে রেখেছে সে, সব চেপে রেখেছে সে। আজ তোর আপুর জীবনের সবচেয়ে বড় দিন। সবাই ব্যস্ত, সবাই টেনশনে। তুই একটু নিজেকে সামলা মা।
তিনা হালকা ঘাড় এপাশ ওপাশ করে। তিন্নি তোকে ডেকেছে, জামা কাপড় নিয়ে ওই রুমে গিয়ে রেডি হয়ে নে। পার্লারের মেয়েগুলো ওকে সাজানো শেষ করলো, তুইও সেজে নিস, যা জলদি। গোসল সেরে আমিও রেডি হয়ে নিচ্ছি। ঠিক আছে। মা যেতেই তিনা বিছানার উপর থাকা শপিং ব্যাগগুলো তুলে নেয়। একদম কোণার রুমটা আপুর। ফ্ল্যাটের সবচেয়ে বড় রুমটা তার জন্য বরাদ্দ। রুমের সাথে বিশাল এক খোলা বারান্দা এবং ওয়াশরুম রয়েছে। রিটায়ার্ডের পর দাদার কাছ থেকে প্রাপ্ত এই জমিতে টিনার বাবা 5 তলা এই বাড়িটা তুলেছেন। বাড়ির 2য় তলা সম্পূর্ণ নিজেদের থাকার জন্য গড়েছেন। টিনা খেয়াল করে ফ্ল্যাটটা আজ অচেনা রুম সরব। ড্রয়িং রুম জিরো, আত্মীয় স্বজনের ভিড়। কেউ চা খাচ্ছে, কেউ ফোনে কথা বলছে, কেউ আবার নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত করছে। মাঝে মাঝে কারো হাসির শব্দ কানে আসছে। তিন্নির রুমের সামনে এসে দাঁড়ায় সে। ভেতর থেকে পার্লারের আপুদের চাপা কথা, আর তার ফাঁকে ফাঁকে তিন্নির হাসির শব্দ আসছে। টিনা একবার গভীর শ্বাস নেয়, তারপর দরজায় হালকা করে নক করে। দরজা খুলে দেয় তার মামাতো বোন নাবিলা। এতক্ষণ কই ছিলি? ভেতরে আয়। নাবিলা আর সে সমবয়সী। রুমে পা রাখতেই টিনার চোখ আটকে যায় তিন্নির দিকে। বিছানার মাঝখানে বসে আছে সে, লাল বেনারসিতে আধা সাজা অবস্থা। চোখে সাজানোর কাজ চলছে। আয়নার সামনে বসে থাকা মানুষটাকে আজ অন্যরকম সুন্দর লাগছে। টিনা অপলক দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে থাকে। তিন্নি আয়না তাকিয়ে নাম ধরে ডাকে। টিনার ধ্যান ভাঙে। ওই দিকে আয়, এই দিকে আয়, এত দেরি করিস কেন? সেই কখন থেকে তোকে খুঁজছিলাম। টিনা বোনের কাছে গিয়ে দাঁড়ায়, ব্যাগগুলো এক পাশে রেখে দেয়। তোকে খুব সুন্দর লাগছে আপু। তিন্নি হেসে ফেলে, আজ সুন্দর লাগতেই হবে, আজ তো আমার দিন। কথাটা শুনে টিনা মুচকে হাসে। সে কিছু বলে না, শুধু আয়নার দিকে তাকায়। আয়নার ভেতরে তিন্নির মুখের পাশে নিজের মুখটা দেখতে পায়। কেমন ফ্যাকাশে, ক্লান্ত। চোখের কোণে লুকানো একরাশ ভাঙন দেখতে পায়। পার্লারের আপু বলে ওঠে, এই যে ছোট আপু, তুমি বসো, তোমাকেও তো সাজাতে হবে। টিনা হালকা করে মাথা নাড়ে, আমি পরে বসবো, আগে আপুকে সাজান। নাবিলা বলে, সর তাহলে, আমি সেজে নেই। টিনা সরতেই নাবিলা নিজের সাজসজ্জা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। একটু পর দরজায় আবার কড়া নাড়ার শব্দ হয়। নাবিলা বিরক্ত হয়, তুই বস, আমি খুলছি। টিনা দরজা খুলে দেয়। খালাতো মামাতো বোনেরা হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে যায়। নাবিলা তাদের দেখে চেঁচায়, তোরা বের হ, আমাদের বিরক্তি করিস না। কেউ তার কথা পাত্তাই দিল না। ওরা এসে নাবিলাকে ঘিরে বসলো। দরজা লাগিয়ে টিনা এসে এক পাশে দাঁড়ায়। তিন্নি হাত টেনে তাকে পাশে বসায়। সন্ধ্যার পর বিয়ে, সাজগোজ শেষ করতেই বিকাল গড়িয়ে যাবে, এই কথা সকাল থেকেই সবাই বলছিল। হলো তাই। কনের সাজসজ্জা শেষ করতে করতে বিকেল নেমে এলো। পার্লারের মেয়েরা যখন বিদায় নেয়, তখন তিন্নির রুমে একটা অদ্ভুত নীরবতায় নেমে আসে। তিন্নি একে একে কাজিনদেরও বের করে দেয়, তোরা সবাই একটু বাইরে যা, এখন আমার মাথা ধরছে। কেউ কিছু না বলেই বেরিয়ে যায়। দরজা বন্ধ হতে তিন্নি ফিরে তাকায় টিনার দিকে। টিনা তখনও সাজেনি, সেফ একটা সিম্পল সালোয়ার কামিজ পরনে। পার্লারে মেয়েরা সাজাতে নিলে তিন্নি না করে দেয়। সে জানায় নিজেই বোনকে সাজিয়ে দিবে। হঠাৎ তিন্নি ওর হাত ধরে টেনে বসিয়ে দেয় নিজেকে পাশে। টিনা, আমার খুব দরকার তোকে। টিনার বুকটা কেমন ধক করে ওঠে। কি হয়েছে আপু? তিন্নি কথা বলে না, কয়েক সেকেন্ডে চুপ করে থাকে। তারপর হঠাৎ বলে, আমি এই বিয়ে করতে চাই না টিনা। টিনা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। কি বলছো আপু? আজ তো আমি অন্য কাউকে ভালোবাসি। কথাটা যেন ঘরের ভেতরে আছড়ে পড়ে। টিনার মাথা ঝিম ধরে যায়। সে কিছু বলতে পারে না, কি বলবে সেটাও বুঝতে পারে না।
তিন্নি কাঁদতে কাঁদতে বলে, আমি কাউকে কিছু বলতে পারিনি। আম্মু আব্বু কেউ বুঝবে না, সবাই ভাববে আমি স্বার্থপর মেয়ে। কিন্তু আমি যদি আজ এই বিয়েটা করি, আমি মরে যাব। তিন্না তিনা শুধু বলে, এভাবে বলো না আপু, তুমি বিয়েটা করো, দেখবা সুখী হবা। ঠিক বলছিস। তিনা মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ রে আপু, এখন বিয়েটা করে নে। তিন্নি ওর হাত চেপে ধরে, ঠিক আছে করব, তবে আমার শেষ ইচ্ছাটা রাখ। কেমন ইচ্ছা আপু? আমি একটু বের হব। ও আমার জন্য অপেক্ষা করছে। আমি শুধু শেষবার ওর সাথে দেখা করে আসব। বিশ্বাস কর, আমি ফিরে আসব। কিন্তু যদি কেউ দেখে ফেলে তাহলে সবটা শেষ হয়ে যাবে। তুই একটা এদিকটা সামলে নিস বোন আমার। তিনার বুকের ভেতর ভয় ঢুকে পড়ে। আপু কিন্তু প্লিজ তিনা, তুই ছাড়া আমার কেউ নেই। তুই সাহায্য না করলে আমি কিছুই করতে পারবো না। তিনি এত অনুরোধ করে যে তিনার আর কিছু ভাবতে পারে না। আমি তোকে বিশ্বাস করি তিনা, দরজাটা সামলে রাখিস। কেউ আসলে বলিস আমি ওয়াশরুমে। কসম দে তুই কাউকে কিছু বলবি না। তিন্নি তার হাত টেনে নিজের মাথায় রাখে। তিনাও বলে ঠিক আছে। তিন্নি চোখ মুছে উঠে দাঁড়ায়, একবারও পিছনে তাকায় না। তিনা দরজার পাশে দাঁড়িয়ে থাকে, হাত পা ঠান্ডা হয়ে আসে। তোর কতক্ষণ লাগবে? 10 মিনিট, যাব আর আসব। তিনা আর কিছু বলার পূর্বেই তিন্নি বারান্দায় চলে যায়। দোতলার বারান্দায় বেয়ে নামতে তিন্নির কোনো সমস্যা হয়নি। এর পূর্বে বহুবার সে এই কাজ করেছে। রুম থেকে বের হওয়ার সময় সুতির একটা ওড়না নিয়েছে। আশেপাশে তাকিয়ে ওড়না দিয়ে নিজের মুখটা ভালো করে ঢেকে ঝট করে নেমে যায় নিচে। এরপর নিচে অপেক্ষারত সিএনজিতে উঠে যায়। এদিকে তিনা রুমের মধ্যে পায়চারি করে চলছে। 10 মিনিট পেরিয়ে 20 মিনিট অতিক্রম হয়, তিন্নি ফিরে আসে না। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলে। দুশ্চিন্তায় অস্থির হয়ে বারান্দায় গিয়ে কয়েকবার উঁকি দিয়েছে সে। এরপর ফোন তুলে তিন্নির নাম্বারে কল লাগায়। অপর পাশ থেকে জানায় নাম্বারটি বন্ধ আছে। আপু কি ফিরবে না? আপন মনে প্রশ্ন করে তিনা, আবার নিজেকে সামলায়, না আপু ফিরবে। ও কখনো কথা দিয়ে পরখেলাপ করেনি। বিছানায় বসে পড়ে সে। ঘন্টা কাঁটা ধীরে ধীরে এগিয়ে যায়। বাইরে থেকে হঠাৎ হই হুল্লা শব্দ ভেসে আসে। ড্রয়িং রুমের দিকে থেকে মানুষের কথার শব্দ কানে আসে। হঠাৎ কারো গলা শোনা যায়, বরযাত্রী এসে গেছে। তিনার বুকটা কেঁপে ওঠে। সে দরজার দিকে তাকিয়ে থাকে, চোখের পাতা ফেলতে পারে না। হঠাৎ দরজায় জোরে করা নাড়ার শব্দ। তিনা, দরজা খোল, বরযাত্রী আছে। নাবিলার গলা। তিনা নড়ে না। দরজার কাছে গিয়েও দরজা খোলে না। ভেতর থেকেই বলে, আমি আপুর কাছ থেকে যাব না। কি বলছিস তুই? দরজা খোল। তুই আপন শালিকা, তুই বরের গেট ধরবি না। না আপুকে একা রেখে যাব না। নাবিলা বিরক্ত গলায় বলে, পাগল নাকি তুই? পরে টাকার ভাগ পাবি না। সে চলে যায়। তিনা দেয়ালে হেলান দিয়ে বসে পড়ে। বুকের ভেতরটা ধুকপুক করছে। ঘড়ির দিকে তাকায়, সময় গড়িয়ে যাচ্ছে খুব দ্রুত। হঠাৎ মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসে। আকাশে আলো কমে এসেছে। আজানের শব্দ তিনার ভেতরটা কেঁপে ওঠে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। হাত কাঁপতে থাকে। ঠিক তখনই আবার দরজায় নখ পড়ে। এইবার মায়ের গলা শুনতে পায়, তিনা দরজা খোল, কাজী সাহেব বসে আছেন। তিন্নির আইডি কার্ডের কপি লাগবে। দরজা খোল মা। তিনা নড়ে না। শবনম বেগম আবার নক করেন। এরই মাঝে তিনের বাবা তৈয়ব উদ্দিন এসে বলেন, কি করছো তিন্নির মা? তাড়াতাড়ি কাগজ নিয়ে আসো। হ্যাঁ আছি। তৈয়ব উদ্দিন যেতেই তিন্নি আবারও দরজায় নক করেন। তবে এবার তার চোখে মুখে বিরক্তি। তিনা কিছুক্ষণ পর সে ধীরে ধীরে দরজা খুলে দেয়। শবনম বেগম ভেতরে ঢুকতেই থমকে যান। মেয়ের চেহারা দেখে এক ঝলকে বুঝে যান কিছু একটা ঘটেছে।
ফ্যাকাশে মুখ, কাপা ঠোঁট, চোখে আতঙ্ক। কি হয়েছে? গলা নামিয়ে প্রশ্ন করেন। টিনা কোনো উত্তর দেয় না। তিন্নি কই? এবার তার গলায় ভয়েস আভাস। টিনা চুপ। শবনম বেগম হঠাৎ ঘরের ভেতরে দৌড়াতে শুরু করেন। বাথরুমের দরজা খুলে দেখেন খালি। বারান্দায় গিয়ে তাকান, কেউ নেই। মুহূর্তের মধ্যে ঘরে ফিরে এসে টিনার বাহু শক্ত করে চেপে ধরেন। তোর আপু কই? টিনার চোখে পানি চলে আসে। আপু বলেছিল চলে আসবে। শবনম বেগমের চোখ দুটো বড় হয়ে যায়। বিশ্বাস করতে পারেন না। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢোকে মাহি। মাহিকে দেখে মা মেয়ে থমকে যায়। মাহি অবাক হয়ে প্রশ্ন করে, তিন্নি আপু চলে গেছে? টিনা আর শবনম বেগম দুজনেই চমকে ওঠে। মাহির মুখের রং বদলে যায়। মানে পালিয়েছে? ওরা কিছু বলার আগেই মাহি চিৎকার করে ওঠে, কনে পালিয়েছে? সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। এক মুহূর্ত নিস্তব্ধতা বয়ে যায়। পরের মুহূর্তে পরপর দুটো শক্ত চড় পড়ে টিনার গালে। সব দোষ তোর। তোর জন্য আজকে মানুষের সামনেও অপমানিত হতে হবে। টিনার চোখ ছলছল করছে। গালে হাত রেখে মায়ের দিকে তাকায়। গাল জ্বালা করছে। মাথা নুয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ দরজায় হুড়মুড় করে মানুষ ঢুকতে শুরু করে। মাহি তার মা, মেজো ভাই সহ আরও কয়েকজন মুরব্বি নিয়ে আসে। ড্রয়িং রুমে হইচই শুরু হয়ে গেছে। মাহির মা মিসেস জান্নাত শক্ত গলায় জিজ্ঞেস করেন, বেয়ান, যা শুনলাম সব কি সত্য? তিন্নি কি পালিয়েছে? শবনম বেগম চুপ করে থাকেন। এর মাঝে ভিড় ঠেলে তৈয়বুদ্দিন আর তমাল এসে হাজির হয়। এক ফাঁকে রিশান ছুটে এসে তিনার বাম হাতের আঙুল জড়িয়ে ধরে। তিনা অশ্রু চোখে তার দিকে তাকায়। এটা দেখে মাহি তাকে কোলে তুলে নিতে সে চেঁচায়, যাবো না। মাহি আমালো, ছাড় ছাড়। মাহি তাকে নিয়ে বেরিয়ে যায়। তৈয়বুদ্দিন বলেন, বেয়ান, আপনারা গিয়ে বসুন, আমি দেখছি কি হয়েছে। মিসেস জান্নাত আগের স্বরে বলেন, কি আর দেখবেন, আপনাদের মেয়ে পালিয়েছে। এভাবে আমাদেরকে ডেকে অপমান করার মানে কি? বিয়ে না করলে আগেই বলতো। মিসেস জান্নাতের তীক্ষ্ণ কথায় বিপরীতে বিনয়ী স্বরে তৈয়বুদ্দিন জবাব দেন, হয়তো কোথাও ভুল হচ্ছে। তিন্নি এমনটা করতে পারে না। এসব আমার কথা না, আপনার ছোট মেয়ে নিজ মুখে বলেছে। মাহি সবটা শুনেছে। ওরে জিজ্ঞেস করুন তিন্নি কোথায়, তাহলে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তৈয়বুদ্দিন মেয়ের দিকে তাকান, এরপর স্ত্রীর দিকে। শবনম বেগম নিচু স্বরে বলেন, তিন্নি এখানে নেই, ও সত্যি চলে গেছে। কথাটা কিছুতেই বিশ্বাস করতে পারেন না তৈয়ব। তার বড় মেয়ে এভাবে চলে গেল। বিআই সাহেব, এটা কোনো কথা? কি শুনলাম এটা? মাহির বাবা আকরাম শিকদার এসে হাজির হন। বড় মেয়ে তো পালিয়ে গেছে, তাহলে এখন বিয়েটা কিভাবে হবে? আমাদের ছেলের সাথে এমন অসম্মানজনক কাজ আপনারা কি করে করতে পারলেন? মিসেস জান্নাতের কথা শুনে তৈয়বুদ্দিন মাথা নুয়ে হাত জোড়া করে বলেন, আমাকে ক্ষমা করে দিন, কথা দিয়ে কথা রাখতে পারিনি। আজকে বিষয়টা হবে না, আজকে বিয়েটা হবে না, বিয়েটা হবে। হঠাৎ ভরাট পুরুষালী গলা শুনে সকলে দরজার দিকে তাকায়। তিনাও অশ্রুসিক্ত নয়নে সেদিকে তাকায়। ধবধবে সাফেট পাঞ্জাবি, তার উপর হাফ হাতা গাঢ় নীল রঙের কোটি গায়ে দাঁড়িয়ে তার স্বপ্নে পুরুষ মেজর শিকদার। তিনা তাকাতেই দুজনের চোখাচোখি হয়। রনক শান্ত গলায় বলে, তিনা উইল বি মাই ব্রাইড, আই উইল ম্যারি হার। রনকের কথা শুনে সকলে বিস্মিত নিয়ে তাকায়। তিনার মনে হলো লোকটার কথা বোমার মতো বিস্ফোরণ হয়েছে। সকলের চাহনি কেমন অদ্ভুতভাবে বদলে গেছে। কোনো রকম ভনিতা ছাড়া রৌনক বলে, হুট করে এমন সিদ্ধান্ত নেওয়াতে আমাকে সকলে ক্ষমা করবেন। আঙ্কেল, আপনাদের আপত্তি নেই তো? লোকটা এত সাবলীলভাবে কথা বলছে যেন কিছুই হয়নি। তৈয়বুদ্দিন জবাব দেন, তিনা তো তোমার চেয়ে অনেকটা ছোট বাবা, ও কি সংসার সামলাতে পারবে?
রনক টিনার দিকে তাকিয়ে বলে, এতটাও ছোট নয় সে, তারপরও আমি ওর সাথে কথা বলে নিব। আপনারা রাজি থাকলে তারপর ওর মতামত নেওয়া যাবে। আপনারা রাজি না থাকলে এই কথা এখানেই শেষ। তৈবুদ্দিন স্ত্রীর দিকে তাকান। তাদের চোখে মুখে সংকোচ স্পষ্ট। তিন্নির সাথে বিয়ের বিষয়ে আপত্তি করেননি তারা। দুজনের বয়সের ফারাক ছিল 10 বছরে, কিন্তু তিনার বিষয়ে তারা ভাবতে পারছে না। রনক মিসেস জান্নাতকে বলে, মম কিছু বলো। মিসেস জান্নাত বলেন, রনক যদি বিয়েটা করে তাহলে আমাদেরও আপত্তি নেই, তবুও বিয়েটা হোক। শবনম বেগম চোখের ইশারায় স্বামীকে অভয় দেন। ঠিক আছে, তবে তিনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাদেরও আপত্তি নেই। মেয়ের বাবা রাজি হতেই রনক বলে, তাহলে আমি কি তিনার সাথে একান্ত 5 মিনিট কথা বলতে পারি? শবনম বেগম বলেন, অবশ্যই। ভেতরে আসো, আমরা বেরিয়ে যাচ্ছি। শবনম বেগম স্বামীকে ইশারা করেন। তিনি প্রথমে বেরিয়ে যান। এরপর একে একে সকলে রুমটা ফাঁকা করে দেয়। তিনের স্বরে খাটের সাথে লেগে দাঁড়ায়। রনক ভেতরে প্রবেশ করে দরজার ছিটকি নিয়ে আটকে দেয়। বাড়ির মুরব্বীরা বসার ঘরে চিন্তিত হয়ে বসে আছে। এদিকটায় কেউ নেই। নাবিলা পা টিপে টিপে এসে দরজার সামনে দাঁড়ায়। আশেপাশে তাকিয়ে দরজায় কান লাগায়। তিনা অনুভব করে তার হাত পা কাঁপছে, সেই সাথেই ভীষণ নার্ভাস লাগছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে, ওড়নার একাংশ মুঠো বন্দি করে রেখেছে। ইতিমধ্যে তা ঘামে ভিজে উঠেছে, বুকের ভেতর টিপ টিপ করছে। এভাবে কখনই লোকটার সাথে একান্ত কথা হয়নি। মায়ের সাথে থাকা অবস্থায় যতবার দেখা হয়েছে ততবার শুধু সে হেসে জিজ্ঞেস করেছে, ভালো আছো? পড়াশোনা কেমন চলে? এইটুকু অবধিকই ছিল তার প্রশ্নের গণ্ডি। আজ তার সাথে বিয়ে হবে, আর কিছু ভাবতে পারছে না সে। রনক দরজার সামনে দাঁড়িয়ে অনুমতি চায়। আমি যদি আর একটু কাছে এসে কথা বলি তাহলে কি তুমি বিরক্ত হবা? তিনা ঝড়ের বেগে মাথা নাড়িয়ে জবাব দেন, না, বসুন। খাটের দিকে ইশারা করে। রনক এগিয়ে এসে খাটের একপাশে বসে। তুমিও বসো। ডোন্ট বি নার্ভাস, আম এ জেন্টেলম্যান। কথাটা শুনে তিনা লজ্জা পেল। নিঃশব্দে 2 হাত দূরে খাটে বসে সে। মন মনিষ্কে তিনার ঝড় বইছে। এরই মাঝে স্বাভাবিক গলায় রনক প্রশ্ন করে, ভালো আছো? পড়াশোনা কেমন চলছে? জি ভালো। তিনার দৃষ্টি মেঝেতে। রনক রুমের এদিক ওদিক তাকাচ্ছে। এটা তোমার রুম? না আপু। আচ্ছা, সুন্দর দুটো প্রশ্ন করব, তুমি এক শব্দে উত্তর দেবা কেমন? প্রশ্নের কথা শুনে তিনা আরো নার্ভাস হয়ে গেল। আজকে মনে হচ্ছে সে স্বাভাবিক সময়ের তুলনায় একটু বেশি নার্ভাস হচ্ছে। জি বলুন। তুমি কি কাউকে ভালোবাসো? তিনের গলার কাছে হ্যাঁ এসে আটকে যায়। সে কি করে বলবে যে আমার সামনে বসা লোকটাকে ভালোবাসি? রনক বোধহয় কিছু বুঝল। আচ্ছা, জাস্ট বলো যে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না। আমাকে বিয়ে করতে তোমার আপত্তি আছে? তিনার ঠোঁট ভিজিয়ে ধীরে 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 বলে, আপত্তি নেই। কথাটা শেষ হতে রুমে অদ্ভুত নীরবতা নামে। রনক আর কোনো প্রশ্ন করে না। কয়েক সেকেন্ড চুপ করে বসে থাকে। কি ভাবছো বোঝা গেল না। নাবিলা অত্যাধিক চেষ্টা করেও রুমের ভেতরে কথা শুনতে পাচ্ছে না। এরা এত আস্তে কথা কেন বলেছে? লুকিয়ে লুকিয়ে অন্যের কথা শোনা বদঅভ্যাস। পুরুষালী গলা পেয়ে নাবিলা জমে যায়। ধরা পড়া চোরের মতো দরজা থেকে সরে সোজা হয়ে দাঁড়ায়। কাচুমাচু হয়ে বলে, আর এমনটা করব? কথা বলতে বলতে চোখ তুলে অপরিচিত এক ছেলেকে দেখে কথা থামায়। পাঞ্জাবি পায়জামা পরা, চোখে আবার রোদ চশমা তার। এই রাতের বেলায় ঘরের মধ্যে কে রোদ চশমা পরে? ছেলেটাকে নাবিলার কাছে ছ্যাবলা মনে হলো। নিরীহ কণ্ঠে হুট করে গর্জে ওঠে,
আঙুল উঁচিয়ে এক কদম এগিয়ে সাই। আপনি কে? আমি কি করছি এতে আপনার মাথা ব্যথা দেখাতে হবে না, জানতো এখান থেকে। শুধু শুধু ভয় পেলাম। ছেলেটা হাতে থাকা ফোন স্থল করে বলে, আপনার একটি সুন্দর ছবি আমার কাছে আছে। আই হোপ ইউ উইল লাইক ইট। ছেলেটা কয়েক কদম এগিয়ে এসে ফোনটা নাবিলার সামনে ধরে। স্ক্রিনের দরজায় কান পেতে রাখা নিজের ছবি দেখে নাবিলা ভরকে যায়। ছেলেটা তার ছবি কখন তুলল? সে ফোনটা নিতে নিলে ছেলেটা হাত সরিয়ে ফেলে। ভুকুচকে ছেলেটা বলে, আমার সাথে নো চালাকি। জিজ্ঞেস করেছিলেন না আমি কে? ওই যে বরমশাই, সে আমার আপন ব্রাদার হয়। ছেলেটা পরিচয় পেয়ে নাবিলা মনে মনে ইন্নালিল্লাহ পড়ে। বরে এমন বজ্জাত ভাই আছে জানতো না সে। জানবি বা কিভাবে? কত রাতে বাসায় এক প্রকার যুদ্ধ করে হলুদে এসেছিল। বরের বাড়ির কারো সাথে আলাপ নেই, এমনকি তিনের বান্ধবী মায়ের সাথে হাই হ্যালো করার সময় হয়নি তার। সে এসেছে বিয়েতে নিজের মতো এনজয় করতে। জোরপূর্বক হেসে বলে, আরে আপনাকে তো চিনতে পারিনি। সরি ভাইয়া। এবার তো চিনেছেন। চালাকি না করে আমার কথাগুলোকে কাউকে কিছুটি বলবো না। বাই দা ওয়ে, আম রাহি। নাবিলা দাঁতে দাঁত চেপে বলে। নাবিলা নাম শুনে রাহি মুখটা কুঁচকে ফেলে। নামটা আপনার মতোই পুরনো আমলের, ভীষণ ব্যাকডেটেড। এমন নাম এখন আর চলে না। সে যাই হোক, আমার খুব তৃষ্ণা পেয়েছে। ফ্লোটিং পাওয়া যাবে নামে বদনাম শুনে নাবিলা ইতিমধ্যে চটে গেছে। ছবির কারণে মুখ বন্ধ রেখেছে। তো ডাইনিংয়ে যাব না, সেখানে লোক আছে। রাহি এক আঙুল দিয়ে রোদ চশমাটা চোখ থেকে হালকা নাকের ডগায় নামিয়ে বলে, মিস নাবিলা, আমি চাই আপনি যত্ন করে আমার জন্য গোল্ড ড্রিঙ্কস আনুন। 2 কিউব আইস দিবেন অবশ্যই। নইলে সে ফোনের দিকে ইশারা করে। তীক্ষ্ণ দৃষ্টি ফেলে নাবিলা পা বাড়ায়। রাগের তারা গা পিত্তিক জ্বলে যাচ্ছে। এই বদমাশের একটা শিক্ষা সে দিবে। রাহি তাকে অনুসরণ করে, পেছন পেছন যায়। বিয়েবাড়িতে এমন মুরগি ধরতে পেরে পৈশাচিক আনন্দ হচ্ছে তার। মেয়েটাকে হ্যাপি নাচাবে। রনক খাট থেকে উঠে দাঁড়ায়, টিনার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, থ্যাংক ইউ, সঠিক সিদ্ধান্ত নিয়েছো। কথাটা বলে সে মুচকি হাসে। টিনা তার দিকে তাকাতেই হাসিটা চোখে পড়ে। দরজা খুলে রনক বেরিয়ে যায়। টিনা 2 হাতের মাঝে নিজে মুখ চেপে ধরে। মিনিট খানেক বাদে মাহি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। আমি তো ভাবতেই পারছি না তুই আমার ভাবি হবি। মায়ের উচ্ছ্বসিত কণ্ঠ শুনে টিনা তাকে দূরে ঠেলে দেয়। তখন কি জানি বলেছিলি? মাহি আবারও তাকে জড়িয়ে ধরে বলে, আরে তখন তো বুঝিনি তোকে ভাইয়া বিয়ে করবে। বুঝলে তো হামাঙ্গা করতাম না। সরি পাখি, হয়েছে, আর ঢং করতে হবে না। এরই মধ্যে রুমে নাবিলা সহ আরও কাজিনেরা ঢুকে পেছন পেছন শবনম বেগম আসেন। একটা শপিং ব্যাগ নাবিলার হাতে দিয়ে বলে, ওরে শাড়িটা পরিয়ে সাজিয়ে দে, আমি আমার গয়না আনছি। নাবিলা ব্যাগ থেকে শাড়ি বের করে বলে, এটা কই পেলেন? ওরা এনেছিল তন্নির জন্য। কিন্তু তনি নিজের পছন্দ করে কেনা শাড়ি পরিয়েছিল। মাহি টিনাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, শাড়িটা আমার বেষ্টুর নসিবে ছিল। টিনাকে তৈরি করে বিছানায় বসানো হয়। তাকে পুরানো হয়েছে লাল টকটকে রঙের শাড়ি। তাকে পরানো হয়েছে লাল টকটকে এক রঙের একটা শাড়ি। সেই শাড়ি আঁচল দিয়ে ঘোমটা দেওয়া হয়েছে। তাকে ঘিরে বসে আছে মেয়েরা। তার ডান পাশে মাহি বসা। সে তার হাত শক্ত করে জড়িয়ে রেখেছে। মাহি এই বিয়েতে এত খুশি হবে ভাবেনি সে। নাবিলা একটু পর এসে টিনার বাম পাশে বসা তানিয়াকে সরিয়ে বসে পড়ে। বসা ঘর থেকে কাজীর গলা পাওয়া যায়। সে মেয়ের বিস্তারিত তথ্য লিখেছে। কিছুক্ষণ পর সে খাতা হাতে রুমের ভেতরে প্রবেশ করে। তার সাথে তমাল এবং তৈয়বউদ্দিনও রয়েছে। শবনম বেগম এসে এক পাশে দাঁড়ান।
পেছন পেছন রাহিয়ার তার বাবা আকরাম শিকদার এসে উপস্থিত হয়। তিনের সামনে রেজিস্টারের খাতা এবং কলম দেওয়া হয়। ডান পাশে ইংরেজিতে রনকের সই। কাজী তাকে বাম পাশে আঙুল রেখে সই করতে বলে। সে কয়েক সেকেন্ড স্থির থাকে, ঘুরে হারিয়ে যায়। মাহি তার বাহুতে চিমটি দেয়, হুঁশ ফিরতে সই করে। শুদ্ধ বাংলাতে নিজের নাম মাহজাবিন তিনা লিখে কাজী খাতাটা নিয়ে চলে যেতেই তৈয়বউদ্দিন মেয়ের মাথায় হাত বুলিয়ে যায়। কিছুক্ষণ বাদে মোনাজাত ধরা হয়। মোনাজাত শেষ হতেই মেয়েগুলো তিনাকে রেখে বসার ঘরের দিকে যায়। একটু পরে খাওয়া তোড়জোড় শুরু। শবনম বেগম এক প্লেট পোলাও মাংস এসে মেয়ের মুখে তুলে দেন। কোনো মতে কয়েক লোকমা সে গিলে। সারাদিন না খাওয়াতে তেমন কিছু খেতে পারে না। বিয়েটা কিভাবে কি হলো পুরো ঘটনা তিনার মস্তিষ্কে এখনো জায়গা করে নিতে পারেনি। সময় পেরিয়ে বেশ রাত হয়ে গেছে। তিনি এখন নিজের রুমে এসেছে, কাপড় চোপড় একে একে বের করেছে। কি কি ঘটেছে সবটাই এখনো স্বপ্ন লাগছে। মনে হয়েছে ঘুম ভাঙলে স্বপ্নটা ভেঙে যাবে। সবকিছু স্বপ্ন নাকি সত্যি তা যাচাই করতে নিজের বাহুতে চিমটি কাটে। আউজ বাহু ডলতে ডলতে চিন্তা করে, তার মানে এটা স্বপ্ন না, সত্যি সত্যি কয়েক মুহূর্ত আগেই তার বিয়ের স্বপ্ন হয়েছে, সম্পূর্ণ হয়েছে। তাও তার পছন্দের পুরুষের সঙ্গে। মনের ভেতরটা কেমন যেন লাফালাফি করছে, বুকের ভেতর আনন্দের ঢেউ। অথচ বাইরে সে একদম স্থির, এক বিন্দুও নড়ে না। যতটা সম্ভব মুখটা স্বাভাবিক রেখে নিজের জিনিসপত্র গুছিয়ে লাগেজে ভরতে থাকে। খালাতো বোন তানিয়া তাকে সাহায্য করছে। নাবিলাকে কয়েকবার ডাকা হয়েছে, কিন্তু সে নিজের ছবি তুলতে ব্যস্ত। এখন আর সাহায্য লাগবে না, তুই যা, আমি বাকিটা করে নেব। তানিয়া মাথা নেড়ে বেরিয়ে যায়। দরজাটা বন্ধ হতেই তিনা দুই হাত দিয়ে চুপ মুখ চেপে ধরে। খুশিতে চিৎকার করতে ইচ্ছে করছে দেবরের পাগলু গানটা ফুল ভলিউমে ছেড়ে দিয়ে ঘরের মাঝখানে নাচতে। কিন্তু সে চুপ করে থাকে, কারণ মনের ভেতরে ভয় হানা দিয়েছে। রনক কি তাকে মেনে নিয়েছে, নাকি জেদের বশে বিয়েটা করেছে? প্রশ্নটা মস্তিষ্কে হানা দিতে হাত পা বরফের ন্যায় শীতল হয়ে আসে। দরজায় কারো ঠক ঠক শুনে চমকে ঘুরে তাকায় সে। তিনা দরজা খোল। মায়ের গলা পেতেই দ্রুত দরজা খোলে। শবনম বেগম রুমে ঢুকে লাগেজ দেখে নেন। পেছন পেছন তমালও আসে। কিরে পুস্কু, সব নিয়েছিস তো, নাকি জিনিস নেওয়ার বাহানায় আবার ফেরত আসবি? তমালের কথায় রাগ হলেও তিনা খুব চুপ রইল। তার চেয়ে 2 বছর ছোট হয়েও ছেলেটা তাকে তুই তোকারি করে। এটা নিয়ে রাতজোর ঝগড়া করাও বিশেষ লাভ হয়নি। তমাল শুধু তিন্নিকে ভয় পায়, তাকে এক বিন্দুও ডরায় না। এই তুই চুপ থাক, বাইরে গিয়ে তোর বাবাকে ডাক দে। মায়ের ধমকে মুখ কালো করে তমাল বেরিয়ে যায়। শবনম বেগম বলেন, যা হয়ে গেছে তা ভাগ্যের লিখন। আমরা এত জলদি তোকে বিয়ে দিতে চাইনি, কিন্তু কিভাবে কি যে হয়ে গেল সেটা বুঝতে পারছি না। সে যাই হোক, আমার বিশ্বাস ওই বাড়িতে তুই ভালো থাকবি। তবে হ্যাঁ, ওই বাড়িতে গিয়ে সকলের কথা মেনে চলবি, স্বামীকে সম্মান করবি, যে যা বলবে তা শুনবি, কারোর সাথে বেয়াদবি করবি না একদম। শাশুড়ি যদি বলে বৌমা সূর্য পশ্চিমে ওঠে, তুইও বলবি জি ঠিক বলেছেন। বুঝেছিস? মায়ের কথা শুনে তিনার হাসি পেল। হাসলে এখনই সপাট করে মা চর বসাবে। তাই ঠোঁট চেপে বিজ্ঞ ন্যায় সে মাথা নাড়ায়। এরই মাঝে তৈয়বউদ্দিন এসে হাজির হন। বাবাকে দেখে তিনা এগিয়ে জড়িয়ে ধরে। তোর চোখ টলমল করে ওঠে, 1 ফোঁটা 2 ফোঁটা করে বেয়ে ইতিমধ্যে অশ্রু বর্জন হচ্ছে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে তৈয়বউদ্দিন বলেন, কখনো কারো মুখের উপর জবাব দেব না আম্মা, নিজে খেয়াল রাখবা। আর কখনো কোনো সমস্যা হলে আমাকে সবার আগে কল দিবা। বিয়ে হলেও তোমার বাবা চিরকাল তোমার পাশে থাকবে। আজ তুমি বিয়েটা করে আমার সম্মান বাঁচিয়েছো। বাবা হিসেবে তোমার মতো মেয়ে পেয়ে আমি গর্বিত। বাবার কথা তিনার কর্ণে
পৌঁছে কিনা তা বোঝা গেল না। সে অঝোরও কেঁদে চলেছে। কয়েক মুহূর্ত পূর্বে বিয়ে হওয়াতে কত খুশি ছিল সে, অথচ এখন ইচ্ছা করছে না নিজের পরিবার ছেড়ে যেতেন। শবনম বেগমেরও চোখ ছলছল করছে। মেয়ের পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। টিনা, হয়েছে তোর। মাহির গলা পেয়ে বাবা মেয়ে একে অপরকে ছেড়ে সরে দাঁড়ায়। মাহি অপ্রস্তুত হয়ে যায়। টিনা চোখ মুছতে শুরু করে। সরি বিরক্ত করার জন্য। আসলে মা পাঠালো, বলল অনেক রাত হয়েছে, এখন ফিরতে হবে। মায়ের কথার পিঠে শবনম বেগম কোনো মতো চোখ মুছে বলেন, হ্যাঁ হয়ে গেছে, তোমরা নামো, ওকে নিয়ে আসছি। মাহি মাথা নাড়িয়ে যেতে নেয়। এরই মাঝে রিশান এসে হাজির হয়। চল এখন বাড়িতে ফিরব। তার কথায় পাত্তা না দিয়ে রিশান এসে টিনার হাতে আঙুল নিজেকে ছোট্ট হাতের মাঝে মুঠোবন্দি করে নেয়। টিনা, যাবা না? চলো। রিশানের কথা শুনে টিনা হেসে দেয়। মাহি বলে, রিশান, টিনা এখন তোমার মাম্মি হয়। মাম্মিকে কেউ নাম ধরে ডাকে? মাম্মি, তুই যা এখান থেকে, আমি তিনও ডাকবো। বেশ, আবার আসিস আমার কাছে চকলেট চাইতে। রিশান তার কথায় পাত্তা দিল না। সে টিনের ভেজা চোখের দিকে তাকিয়ে আছে। মাহি যেতে শবনম বেগম তাড়া দেন, টিনা চলো। মায়ের কথা মতো বের হয় সে। দরজায় দাঁড়িয়ে শেষবার নিজের রুমটা দেখে নেয়। শ্বাস ফেলে রিশানের হাত ধরে ফ্ল্যাট থেকে বের হয়। গাড়িতে ওঠার পর্বে টিনায় প্রচণ্ড কান্না পেল। মাকে জড়িয়ে আরেক দফা কাঁদে সে। তমালকে দেখা গেল না। ছেলেটা বাড়ির ভেতর থেকে বের হয়নি। একা একা চোখের জল মুছে নেয় সে। বরের গাড়ির পেছনে গাড়ির ড্রাইভিং সিট থেকে উঁকি মেরে রাহি বলে, সিস্টার ইন ল, এখন কান্নাকাটি করে এনার্জি নষ্ট করবেন না। মম বলেছে আগামীকাল আবার বাপের বাড়ি আসবেন। রায়ের কথা শুনে টিনের কান্না থামায়। ছেলেটা হুটহাট মুখ খুলে সকলে অপ্রস্তুত করে দেয়। মায়ে তার পাশে সিটি বসা, হাত মুঠো করে বাহুতে কিল বসায়। মাথাটা আবারও গাড়ির ভেতরে ঢুকায়। গাড়িতে উঠে জানালা কাচ নামিয়ে সকলের দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে টিনা। যতক্ষণ অবধি সকলকে দেখা যায় চোখ সরায় না। পানি খাবা রনকের গলা পেয়ে টিনা তাকায়। লোকটা কেমন সাবলীনভাবে তার দিকে তাকিয়ে আছে। পানির বোতল হাতে টিনা মাথা নাড়িয়ে না সূচক জবাব দেন। রনক বোতলটা রেখে আবার জিজ্ঞেস করে, টিস্যু লাগবে? আবারও টিনা মাথা নাড়ায়। লোকটা কি বুঝলো কে জানে। পেছন থেকে টিস্যুর বক্সটা তুলে সামনে নিয়ে বলল, নাও। কাঁদতে কাঁদতে সর্দি বের হলো। রিশান হাসবে। রনকের কথা শুনে রিশান খিলখিল করে হেসে দেয়। ড্যাডি, তুমি এত ফানি, বলেই আবারও সে হাসতে শুরু করে। মুচকি হেসে রনক বলে, দেখলে তো, সর্দি কথা শুনেই কেমন হাসছে, একদম বাপের কার্বন কপি। টিনা টিস্যু নিয়ে চোখ মুছে নেয়। বাড়িধারাতে অবস্থিত শিকদার ভিলা পৌঁছাতে বেশ রাত হয়। ঘড়িতে তখন রাত 12টা বেজে 20 মিনিট। ইতিমধ্যে গাড়িগুলো শিকদার বাড়িতে পৌঁছাছে। বড়রা নেমে ভেতরে চলে গেছে। টিনা স্থির হয়ে বসা। গাড়ি থেকে প্রথমে রনকে নামে, তার সাথে চোখ ডলতে ডলতে রিশানও নামে। টিনা গাড়ির দরজা খুলে বের হতে নিলে রিশান তাকে থামায়। রাহি ছুটে গিয়ে সার্ভেন্টের ডাক দিল। তারা দুটো ডালা নিয়ে হাজির হয়। টিনা বুঝতে পারছে না কি হচ্ছে। রনক দরজা খুলে দিল। ডালা থেকে ফুল নিয়ে মাহি। রাহি তার গায়ে সেটাতে শুরু করে। রাহি এক হাতে ভিডিও করেছে সবটা। রনক কিছু গোলাপের পাপড়ি নিয়ে ছেলের হাতে দেয়। রিশান আনন্দের সহিত গোলাপের পাপড়িগুলো টিনের গায়ে ছুঁড়ে। সে হাসি মুখে হাত বাড়িয়ে রিশানকে কাছে টেনে গালে চুমু দেয়। বাড়িতে প্রবেশের পূর্বে এত বড় সারপ্রাইজ পাবে ভাবেনি সে। মাহি রাহিকে কনুই দিয়ে গুঁতা দিল। সে রিশানকে কোলে তুলে নেয়। চাচ্চু, চলো আমরা ভিতরে যাই। মাহিও তাদের সাথে চলে যায়।
তিনে গাড়ি থেকে বের হতে নিলে রনক তার দিকে হাত বাড়িয়ে দেয়। এক মুহূর্ত থমকে যায় সে। বাড়িয়ে রাখা হাতির দিকে তাকায়। সে দ্বিধা নিয়েই নিজের হাতটা রনকের হাতির ওপর রাখে। আঙুলে স্পর্শ বাড়তেই রনকের হাত শক্ত হয়, তবে টান দেয় না। টিনা ধীরে গাড়ি থেকে নামতে থাকে। নামার সময় তার আসলে এক পাশ হালকা করে পিছনে যায়। রনক অন্য হাতে দিয়ে নিঃশব্দে সেটা ঠিক করে দেয়। চোখ তুলে টিনা লোকটার মুখে দৃষ্টি রাখে। রনক ঠোঁটের ভাঁজ ভেঙে হাসি দেয়। এ হাসিতে কী ছিল জানে না মেয়েটা, তবে আবারও ঘায়েল হলো সে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চলবে।